আমি একটু মান্না ভাইকে একই প্রশ্নের প্রেক্ষিতে শুনতে চাই যে ঘটনাটা একটু পুরনো, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে। আমরা এটা দেখেছি জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না। খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী, তারা যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে, সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন। প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই, এবং একইভাবে মান্না ভাইয়ের অবস্থানটা আমি শুনতে চাই যে মানে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম, আপনাদের পার্সপেক্টিভ একটু শুনতে চাই। বেচা ফারানা, আমি কি আগের আলোচনা থেকে প্লিজ হ্যাঁ প্লিজ হ্যাঁ। আচ্ছা, দেখুন, বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম, তাতে পার্লামেন্টারিয়ান কারা হবেন বা পার্লামেন্টারিয়ানদের কাজটা কি, একজন সংসদ সদস্যের কাজ কি, এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না। তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ, কালভার্ট, রোড নির্মাণ করা, এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথের লোক হতে হবে, তাহলেই তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা। এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো এই ব্রিজ, রোড, কালভার্ট নির্মাণ করা, এবং এই নির্মাণ থেকে 10%, 15%, 20% তাদের পকেটে নেওয়া। এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন, হ্যাঁ, জেন্টলম্যান এগ্রিমেন্ট। কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয়। একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা। দেখুন, সংসদের 70 অনুচ্ছেদ সংবিধানের, আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি, আচ্ছা, সংবিধানের 70 অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। আপনি কি 54 বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন? না, কিন্তু বেরিসা ফারানা, আপনারা তো সংসদের বাইরে ছিলেন 15 বছর, আপনাদের তো 70 অনুচ্ছেদ ছিল না। আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন? আপনি পল্টন ময়দানে তো 70 অনুচ্ছেদ নাই। আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেইনি, আমরা এতই মাইরের উপরে ছিলাম। আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে, আর যাকে আনা হতো আমার সাথে, সে ওই মারকে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না। আপনি বলেন তো, সাংবাদিক হিসেবে খালেদ মহিউদ্দিন, গত 15 বছরে, হ্যাঁ, যদি দুই দল নিয়ে এসে বসছেন, কোনো কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন? খালেদ ভাই, ছিল না, ওই পরিবেশ ছিল না, এটা বইলা তো লাভ নাই। তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয়, এই প্রশ্নও তো আমি বলতে পারি। আমি তো তবু কিছু কথা বলি ভাই, হ্যাঁ, এর বাইরে তো আমি আর কাউরে কোনো কথাও বলতে শুনি না। এই অভ্যুত্থানটা হইছে এক পালের জায়গায় আরেক, বিষয়টা তো তার না রে ভাই। রাইট, বেরিসা ফারানা, আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসী বিভিন্ন জায়গায়, ওইটা দিয়ে যদি মন্তব্য করতেন। জি, ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে, আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে। সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি, কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 মানে কি বলে অ্যাসল্ট, এবং প্রায় 1,500 মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত, তাই না? দুর্নীতি সরিয়ে রাখি। 2 হলো 800 সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল। সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না। তারা দেশ থেকে পালালো কি করে, বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302-তে গেলেন। মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন। এতে হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মানুষ মনে করে ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে। আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে। এবং কালচারের মধ্যে আমরা চলতেছি। এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলিটা হইতে তিনি পালায় গেছেন, সেইটাই ঠিক। বাট নেরেটিভ এখন পাল্টানো হয়েছে। আমরা একটু মান্না ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো। আমাদের একজন দর্শক এইবার আমাকে প্রশ্ন করেছেন, এবার আমাকে,
এখন প্রতিষ্ঠানগুলো কি করেছে, আমি এটা জয় বলতে চাই, কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না। আপনি একজন কুস্তিগির বা একজন মুষ্টিযুদ্ধকে মেরে মেরে আধমরা বা কোমায় নিয়ে যাওয়ার পরে পরের দিন একদিনেই তিনি আবার সুস্থ হয়ে ফাইট করতে থাকবেন, ব্যাপারটা এরকম কখনোই হয় না। প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটার ক্ষেত্রে হচ্ছে আমার জবাব, প্রতিষ্ঠানগুলি শেখ হাসিনার 15 বছরের প্রতিষ্ঠান ধ্বংসের ধ্বংসের ফলে, এটা আমার মতামত, বাংলাদেশকে 35 বছর ভুগতে হবে ধ্বংসমত্র একটা প্রতিষ্ঠান নিয়ে।